মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ছোট মা আমাকে শুধু মারে, খেতে দেয় না। মা, ও মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। তুমি তো একা একা চলে গেলে। তুমি কত ভালো আছো, আর এখানে আমি কত কষ্ট পাচ্ছি। তুমি কি দেখছো না? মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। গীতা আর সুরেশ চণ্ডীগড় গ্রামে বাস করে। চণ্ডীগড় সাজানো গোছানো ছবির মতোই সুন্দর একটি গ্রাম। এই গ্রামে সময় মতো রোদ হয়, আবার সময় মতো বৃষ্টিও হয়। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, সবাই সবার সাথে মিলেমিশে বাস করে, সুখ দুঃখ ভাগ করে নেয়। গীতা আর সুরেশও সুখে শান্তিতে দিন কাটায়। ওদের একটা ছেলেও আছে। গিন্নি শুনছো? শোনো গিন্নি, আমি মাঠে যাচ্ছি। এবার যা লক্ষণ দেখছি, মনে হচ্ছে প্রচুর ধান ঘরে তুলতে পারবো। সময় মতো বৃষ্টি হওয়াতে ধানের প্রচুর ফলন হবে। সবই ভগবানের দয়া। তিনি আমাদের এই ছোট্ট ঘরটাকে শান্তিতে ভরিয়ে দিয়েছেন। শোনো, আমার অনেক ইচ্ছা আমাদের ছেলেটাকে ডাক্তার বানাবো। আমারও ইচ্ছা আমাদের ছেলেটাকে ডাক্তার বানাবো। আমাদের আশেপাশের কয়েক গ্রামে কোনো ডাক্তার নেই। অসুখ হলে কবিরাজ ছাড়া কোনো গতি নেই। কিন্তু কবিরাজ কি সব অসুখ সারতে পারে? হ্যাঁ গিন্নি, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। সুরেশ এলাকার একজন বড় কৃষক। ওর অনেক জমি জমা রয়েছে, আবার ঘরেও সুখ শান্তি আছে। কথায় বলে, পরিশ্রমী সৌভাগ্য বয়ে আনে। শোনো, তোমরা কিছু লোক ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করবে, আর কিছু লোক তালতলার ক্ষেতে চাষ দেবে, এরপর মই দেবে। আচ্ছা, মই দেয়া হলে সরিষার বীজগুলো বুনে দেবে। শোন বাবা, বেশি বেশি করে খাবার খাবি, বেশি বেশি পড়াশোনা করতে হবে, তোকে যে ডাক্তার হতে হবে। আচ্ছা মা, তুমি আমাকে অনেক আদর করো কেন? তুই আমার ছেলে, তোকে আদর করব না তো কাকে আদর করব? শোন বাবা, খাবার দাবার খেয়ে স্কুলে চলে যা, ভালো করে পড়াশোনা করবি, আবার সময় মতো বাড়িতে ফিরে আসবি। ঠিক আছে মা। এরপর গীতার ছেলেটা স্কুলের দিকে রওনা হয় পড়াশোনা করার জন্য। বিষ্ণু কবিরাজ এলাকার একজন স্বনামধন্য তান্ত্রিক ও কবিরাজ। আশেপাশের 2-4 গ্রামের মানুষের চিকিৎসা তিনিই করে থাকেন। গাছগাছার ওষুধ দেয়া থেকে শুরু করে জিন ভূত তাড়ানোর কাজও তিনিই করেন। আশেপাশের 2-4 গ্রামে বিষ্ণু কবিরাজের ভালোই নাম ডাক। বাতাসের গন্ধটা তেমন ভালো মনে হচ্ছে না, কেমন যেন মনে হচ্ছে। ভগবান, তুমি রক্ষা করো, কোনো অনিষ্ট যেন না ঘটে। কবিরাজ বাতাসের গন্ধে কিছু একটা অনুমান করতে পারল। হয়তো খারাপ কোনো সংকেত বাতাসে তিনি পেলেন। আরে কবিরাজ কাকা, আপনি আপনি কেমন আছেন? মা গীতা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ছেলে স্বামী আর সংসার নিয়ে ভালোই চলছে। আপনি বসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। না রে মা, আমি আজ আর খাবার খাবো না, মনটা বেশি ভালো নেই। আমি খারাপ কিছু একটা অনুমান করতে পারছি, জানি না কি হবে। বাতাসের গন্ধটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। মা গীতা, সাবধানে থাকিস। ঠিক আছে কবিরাজ কাকা। এরপর আসন্ন বিপদের সংকেত দিয়ে কবিরাজ চলে গেল। এর পরের দিন গীতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। গিন্নি,
কি হলো তোমার? জানি না, শরীরটা কেমন যেন লাগছে, কিছুই ভালো লাগছে না। গিন্নি, এখন তো অনেক রাত হয়ে গেছে। কাল সকালে আমি কবিরাজ মশাইকে ডেকে আনবো। পরের দিন সকাল ভোরে সুরেশ চলল কবিরাজ মশাইকে ডেকে আনতে। কবিরাজ কাকা, আমার বউ গীতা কাল রাত থেকে অসুস্থ। চলুন, ওকে একটু দেখে আসবেন, আর কিছু ওষুধ দিয়ে আসবেন। আমি কিছু একটা খারাপ আগেই অনুমান করতে পেরেছিলাম। জানি না রে কি হবে। চল যাই, দেখি কি অবস্থা। এরপর সুরেশ কবিরাজকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কবিরাজ কাকা, আপনি এসেছেন? মা গীতা, কেমন লাগছে রে এখন? বেশি ভালো লাগছে না, শরীরে কেমন একটা অশান্তি। শোন মা গীতা, তুই চিন্তা করিস না, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো খা, দেখ কি হয়। এরপর কাল আমি এসে আবার দেখে যাব তোকে। সুরেশ, আমি গীতাকে দেখলাম, ওর অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। যে ওষুধগুলো দিচ্ছি, খাওয়া, দেখ কি হয়। কবিরাজ কাকা, গীতা আবার ভালো হয়ে উঠবে তো? জানি না রে সুরেশ, ভগবানকে ডাকতে থাক। এরপর সকাল গড়িয়ে বিকাল হলো। গীতার শরীরের অবস্থা আরো যেন খারাপ হতে লাগলো। মা, ও মা, এই ওষুধটা খেয়ে নাও। দে বাবা, ওষুধটা খেয়েই দেখি শরীরটা ভালো হয় কিনা। গিন্নি, তুমি চিন্তা করো না, ওষুধ খাও, দেখবে তুমি ভালো হয়ে যাবে। এরপর গীতা ওষুধটা খেয়ে নিল। রাত গভীর হতে থাকে, গীতার শরীরও খারাপ হতে থাকে। রাতের কোনো এক সময় গীতা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। গীতার সুখের সংসারটা যেন কাচের মতো ভেঙে গেল। কথায় বলে, সব সুখ কপালে সয় না। গীতার মৃত্যুর কিছুদিন পর সুরেশ আবার বিয়ে করলো। নতুন বউ ঘরে আসলো। সুরেশের সংসার আর আগের মতো হলো না। এর পরেও যেন ভালোই চলছিল, কিন্তু বাধা হলো ওর ছেলেটা। সৎ মা ছেলেটাকে মোটেও সহ্য করতে পারে না। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। শোন, বেশি জ্বালাতন করবি না, দূর হ আমার চোখের সামনে থেকে। আমি তোকে খেতে দিতে পারবো না। কি রে বাবা, তুই কাঁদছিস কেন? আমি মায়ের কাছে খাবার চেয়েছিলাম, মা আমাকে খেতে দেয়নি, মা আমাকে মেরেছে। ছোট গিন্নি, তুমি ছেলেটাকে খেতে দাওনি কেন? সে কথার জবাব কি তোমাকে দিতে হবে? শোনো, ও তোমার ছেলে, আমার ছেলে নয়। ওর আদর যত্ন করতে হয় তুমিই করো, আমি পারবো না। মা মরা ছেলে আমার, ওর প্রতি তুমি এতটা নির্দয় হলে কিভাবে? তাহলে তুমি ওকে কোনো একটা এতিমখানায় দিয়ে দাও, ওখানে তোমার ছেলে ভালো থাকবে। তুমি এমন একটা কথা বলতে পারলে? আমার কিসের অভাব? আমার জমি জমা টাকা পয়সা থাকতে আমার ছেলেকে এতিমখানায় দেব? তুমি এটা ভাবলে কি করে? তোমার ছেলেকে পুষতে হয় তুমি পোষো, ও যেন আমার ধারে কাছেও না আসে। এরপর সুরেশের ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। খেয়ে না খেয়ে দিন কাটে। সুস্থ সবল হাসি মাখা সুন্দর ছেলেটা অবহেলা আর অযত্নে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ছোট মা আমাকে শুধু মারে, খেতে দেয় না। মা, ও
ও মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। তুমি তো একা একা চলে গেলে। তুমি কত ভালো আছো, আর এখানে আমি কত কষ্ট পাচ্ছি। তুমি কি দেখছো না? মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। গীতার ছোট্ট ছেলেটা গীতার কবরের পাশে দাঁড়িয়ে মনের কষ্টে অনেক কথাই বলল। কথাগুলো শুনে চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠছে। কিন্তু কি আর করার, ওর কষ্টের কথা কি ওর মা শুনতে পাবে? বাবারে, না খেয়ে তোর এই কি হাল হয়েছে? কত আদর যত্ন করে তোকে মানুষ করেছি, আর আজ তোর এই হাল। মা, ও মা, তুমি আমাকে যতটা ভালোবাসতে, কেউ আমাকে আর তোমার মতো ভালোবাসে না। বাবারে, মায়ের সন্তান মা ছাড়া কেউ ভালোবাসতে পারে না রে। মা, আমি আর এখানে থাকতে চাই না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। বাবারে, তোর কষ্ট আমিও সহ্য করতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা কর, তোকে আমি আমার কাছে নিয়ে আসবো। এভাবেই গীতা ওর ছেলের স্বপ্নে আসে। ছেলের দুঃখের কথা শুনে ছেলের কষ্টে মা যেন মরেও শান্তি পায় না। অযত্ন, অবহেলা আর দুশ্চিন্তায় গীতার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ কাকা, আমার ছেলেটা খুবই অসুস্থ, একটু চলুন। কি বলছিস তুই? কিছুদিন আগে ওর মা মারা গেল, আর আজ বলছিস ও অসুস্থ? চল তো দেখি কি হলো। সুরেশ, তুই এটা কি করেছিস? অতটা অযত্ন আর অবহেলা করেছিস, ওর চেহারাটা দেখলেই বোঝা যায়। কি করব বলুন? আমি সারাদিন থাকি মাঠে, ওর সৎমা ওকে মোটেও সহ্য করতে পারে না। চুপ কর, কোনো অজুহাত দেখাস না। যতই হোক, তুই থাকতে ওর এমন অবস্থা হলো কি করে? এখন আর কিছুই করার নেই। এটা আপনি কি বলছেন কাকা? আমার বউটা মরে গেল, আমি কিছুই করতে পারিনি, এখন ছেলেটাও মরে যাবে? তোর বউটা মারা গেছে রোগে, সেখানে হয়তো আমাদের কিছুই করার ছিল না, কিন্তু ছেলেটা। এরপর রাত গভীর হয়। ছেলেটার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। ছেলেটার শরীর এতটাই খারাপ যে সকাল পর্যন্ত আর টিকলো না। সৎ মা আর বাবার অবহেলা অযত্ন হতে মুক্ত হয়ে ছেলেটা ওর মায়ের কাছে চলে গেল। এভাবেই গীতার সাজানো সংসারটা নষ্ট হয়ে গেল। প্রিয় দর্শক, মানুষের অমূল্য জীবনটা একেবারেই মূল্যহীন। যে কোনো সময় আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই কোনো অহংকার নয়, মানুষের প্রতি হিংসা বা অবহেলা নয়। মানুষ হয়ে মানুষের কষ্ট যদি না বুঝি, কিসের মানুষ আমরা?